হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে এমন একটি দেশকে পরিচয় করে দিতে যাচ্ছি, যে দেশটির কথা শুনলে আপনারা অবাক না হয়ে পারবেন না। যে দেশটি পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, তার নাম হচ্ছে এস্তোনিয়া। যে দেশটাতে আমি বর্তমানে থাকছি, প্রতি বছরই এমন গবেষণা হয়। এবছর এস্তোনিয়ার অবস্থান একদম ১ নম্বরে আছেন। অবশ্য প্রতি বছরই একদম ১ নম্বরের দিকেই থাকেন। এখানে বাতাস এতটাই বিশুদ্ধ যে বাংলাদেশ থেকে প্রতিবার যখন ফিরি, নিঃশ্বাস নিলেই বুঝতে পারি একদম হালকা লাগছে। আমরা এখানে কলের পানি দিব্যি খাচ্ছি, কোনো সমস্যা নেই, খুবই বিশুদ্ধ পানি। পুরো রাস্তা জুড়ে কোথাও কোনো ময়লা নেই, একটি ছোট কাগজও কোথাও খুঁজে পাওয়া যায় না। সব কিছু এত সাজানো গোছানো যে মাঝে মাঝে আমার এমনকি বিরক্তও লাগে। দেশটি অর্ধেকের বেশি জায়গায় শুধু গাছ আর গাছ। রাজধানী শহর মানে যে শহরে আমি থাকি, সেই শহরে এলে আপনার মনে হবে কোনো একটি পার্কে চলে এসেছেন। দেশটি পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ দেশগুলোরও একটি বটে। এখানে রাত ১২টা, রাত ৩টা কিংবা যে কোনো সময় আপনি নির্ভয়ে হেঁটে বেড়াতে পারবেন। সে আপনি ছেলে হন কিংবা মেয়ে। মানে এই দেশ এতটাই নিরাপদ যে থাকতে থাকতে একটা সময় আপনার মনে হবে যে আপনার লাইফে কোনো বৈচিত্র্য নেই। এই দেশটি পৃথিবীর সেরা ডিজিটাল কান্ট্রিগুলোরও একটি। পৃথিবীর প্রথম কান্ট্রি এই ছোট্ট দেশটি। পৃথিবীতে সবার প্রথম এরা অনলাইনে ভোট দিয়েছে। আমরা এখানে সকল কিছু অনলাইনে করতে পারি। আমার অ্যাপার্টমেন্ট কেনার সময় ব্যাংক লোন থেকে শুরু করে রেজিস্ট্রেশন পর্যন্ত আমি ঘরে বসেই করেছি। মানে একবারের জন্য বাইরে বের হতে হয় নাই। শুধু সেটাই না, এমনকি আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এদেশের ডিজিটাল রেসিডেন্ট হয়ে যেতে পারবেন। আপনি নিজ দেশ থেকে আবেদন করবেন, এরপর যদি ক্রাইটেরিয়া ঠিক থাকে তাহলে আপনি ডিজিটাল রেসিডেন্স পারমিট পাবেন। ধরেন বাংলাদেশ বসেই আপনি এদেশের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, ব্যবসা করতে পারবেন। একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে অনলাইনে আমাদের ৩ থেকে ৪ মিনিট সময় লাগে। গণপরিবহন ফ্রি, শিক্ষা চিকিৎসা ফ্রি, চাকরি না থাকলে আপনাকে ভাতা দিবে। চাকরি দেওয়ার জন্য ব্যবস্থা করবে সরকার। বুড়ো হলে সরকার দেখভাল করবে। বাচ্চা হলে প্রতিটা বাচ্চার জন্য আলাদা ভাতা। যত বেশি বাচ্চা তত বেশি ভাতা। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার পর উত্তর ইউরোপের ছোট্ট এই দেশটির অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। অথচ মাত্র ৩ দশকে এখন এদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। আর আমরা ৫৩ বছর ধরে সেই একই আবর্তে ঘুরপাক খাচ্ছি। সবাই দেশপ্রেমিক, দেশ নিয়ে কথা বলি। বাংলাদেশে দেশপ্রেমিকের অভাব নেই। অথচ এই দেশে কাউকে দেখি না দেশ নিয়ে এমনকি একটা কথা পর্যন্ত বলতে। থাকতো দেশপ্রেম, এখানে সবাই সবার মতো করে কাজ করছে, নিজ দায়িত্বটুকু ঠিকভাবে পালন করছে ওরা। এই যে এদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট, অনেকে এটা জানতেও চায় না। ২ পয়সার মূল্য নাই এদের। কাজের জায়গাতে ওরা নিজেদের কাজ করে থাকছেন। রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ পাত্তাও দেয় না, ইনফ্যাক্ট আমিও দেই না। আর আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রী তো দূরের কথা, সামান্য ছাত্র নেতা কিংবা সরকারি কর্মচারী এক একজনের যে ভাব, পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রামে কিংবা সব জায়গায় লোকজন এদেরকে স্যার বলছে। এরা এক একজন বিরাট জনদরদি দেশপ্রেমিক। অথচ পৃথিবীর মানচিত্রে কোথাও ওই দেশটাকে পাওয়া যায় না। এই যে পৃথিবীর ১ নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন দেশে আমি থাকছি, এরপরও তো এই দেশটাকে নিজের দেশ মনে হয় না। মন পড়ে থাকে সে বাংলাদেশে। তাহলে কেন আমরা বাংলাদেশিরা ৫৩ বছরও দাঁড়াতে পারলাম না? উত্তর খুব সহজ। রাজনীতিবিদরা আমাদের দেশটাকে দাঁড়াতে দেয় নাই, ওনারা নিজেরাই কেবল দাঁড়িয়েছেন। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন।